গল্পের সেকাল একালে আপনাদেরকে স্বাগত। যদি চ্যানেলটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে বেল আইকনটাও প্রেস করুন। নমস্কার, গল্পের সেকাল একালে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর ডাক্তার ডাকলেন হর্ষবর্ধন। বউয়ের ভারী অসুখ মশাই, কোন ডাক্তারকে ডাকা যায় বলুন তো? হর্ষবর্ধন এসে শুধলেন আমায়। কেন, আমাদের ওই রাম ডাক্তার, বললাম আমি। তারপর তার ভারী ফিজের কথা ভেবে নিয়ে বলি আবার, রাম ডাক্তারকে আনার ব্যয় অনেক, কিন্তু ব্যারাম সারাতে তার মতন আর হয় না। বলে, বউয়ের আমার প্রাণ নিয়ে টানাটানি, আমি কি এখন টাকার কথা ভাবছি নাকি? তিনি জানান, বউয়ের আমার আরাম হওয়া নিয়ে কথা। কি হয়েছে তার? আমি জানতে চাই। কি যে হয়েছে তাই তো বোঝা যাচ্ছে না সঠিক। এ বলছে মাথা ধরেছে, এ বলছে দাঁত কনকন, এ বলছে পেট কামড়াচ্ছে। সব তো ছেলে পিলের অসুখ, স্কুলে যাওয়ার সময় হয়। আমি বলি, তবে মেয়েদের পেটের খবর কে রাখে? বলতে পারে কেউ? বৌদির পেটে কিছু হয়নি তো দাদা? জিজ্ঞাসা করে গোবরা। দাদার সাথে সাথেই সে এসেছিল। পেটে আবার কি হবে শুনি? ভাইয়ের প্রশ্নে দাদা ভ্রু কুঞ্চিত করেন। পেটে তো লিভার পিলে হয়ে থাকে। তুই কি লিভার পিলের ব্যামো হয়েছে তাই বলছিস? আমি ছেলে পিলের কথা বলছিলাম। ছেলে পিলে হওয়াটা কি একটা ব্যামো নাকি? হর্ষবর্ধন ভাইয়ের কথায় আরো বেশি খাপ্পা হয়। সে হওয়া তো ভাগ্যের কথা রে। এমন ভাগ্য কি আর আমাদের হবে? বলে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হতে পারে মশাই, গোবরা ভায়া ঠিক আন্দাজ করেছে হয়তো। ওর সমর্থনে দাঁড়াই। পেটে ছেলে হলে শুনেছি অমনটাই নাকি হয়। মাথা ধরে, গা বমি করে, পেট কামড়ায়। ছেলেটাই কামড়ায় কিনা কে জানে। ছেলের কামড়ের কথাটা মনে পড়ে গেল আমার। হর্ষবর্ধনের এক আধুনিকা শ্যালিকা একবার বেড়াতে এসেছিলেন ওদের বাড়ি, একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে। ফুটফুটে ছেলেটাকে দেখে কোলে করে একটু আদর করার জন্য নিয়েছিলাম। তারপর আবার দাঁত বুঝিয়েছে কিনা দেখবার জন্য যেই না ওর মুখের মধ্যে আঙুল ঢুকিয়েছি, উফ, লাফিয়ে উঠতে হয়েছে আমায়। কি হলো, কি হলো? ব্যস্ত হয়ে উঠলেন হর্ষবর্ধনের বউ। কিছু হয়নি, আমি বললাম। একটা দন্তস্ফুট হলো মাত্র। হাতে হাতে দাঁত দেখিয়েছি ছেলেটা। ছেলের মুখে আঙুল দিলেন যে বড়। রাগ করলেন হর্ষবর্ধনের শালী। আঙুলটা আপনার অ্যান্টিসেপটিক করে নিয়েছিলেন। অ্যান্টিসেপটিক? ও কথাটায় আমি অবাক হই। সে আবার কি? লেখক নাকি আপনি? হাইজিনের জ্ঞান নেই আপনার? বলে একখানা টেকসই বই এনে আমার নাকের সামনে তিনি খাড়া করেন। তারপরে আমি চোখ দিচ্ছি না দেখে খানিকটা তিনি নিজে আমায় পড়ে শোনান। শিশুদের মুখে কোনো খাদ্য দেবার আগে সেটা গরম জলে উত্তম রূপে ফুটিয়ে নিতে হবে। আঙুল কি একটা খাদ্য নাকি? বাধা দিয়ে শুধান হর্ষবর্ধন পত্নী। একেদমই অখাদ্য, অন্তত পরের আঙুল তো বটেই। গোবরা ভায়া মুখ গোমরা করে বলে, নিজের আঙুল কেউ কেউ খায় বটে দেখেছি, কিন্তু পরের আঙুল খেতে কখনো কাউকে দেখা যায়নি। আঙুল আমি ফুটিয়ে নিইনি সে কথা ঠিক, আমতা আমতা করে আমার সাফাই গাই। তবে আপনার ছেলেই আঙুলটা আমার ফুটিয়ে দিয়েছে, কিংবা ফুটিয়ে দিয়েছে, যাই বলুন, এই দেখুন না। বলে খোকার দাঁত বসানোর দগদগে দাগ তার মাকে দেখাই। ফুটফুটে বলে কোলে নিয়েছিলাম, এতটাই যে ফুটবে তাহা আমার ধারণা ছিল না। রাম ডাক্তারকে আনবার ব্যবস্থা করুন তাহলে, বললাম হর্ষবর্ধন বাবুকে। কল দিন তাকে এক্ষুনি, ডাকান কাউকে পাঠিয়ে। ডাকলে কি তিনি আসবেন? তার সংশয় দেখা যায়। সে কি, কল পেলেই শুনেছি ডাক্তাররা বিকল হয়ে পড়ে, না এসে পারে কখনো। উপযুক্ত ফি দিলে কোন ডাক্তার আসে না? কি যে বলেন আপনি! ডেকেছিলাম একবার, ইস্যুও ছিলেন তিনি, কিন্তু জানেন তো আমার হাঁস মুরগি পোষার বাতিক। বাড়ির পেছনে ফাঁকা জায়গাটাতে আমার কাঠচেরাই কারখানার পাশেই পোলট্রির একটুখানি করেছি। তা হাঁসগুলো আমার এমন বেয়ারা যে বাড়ির সামনেও এসে পড়ে এক এক সময়।
রাম ডাক্তারকে দেখেই না সেদিন তারা এমন হাঁক ডাক লাগিয়েছিল। ডাক্তারকেই ডাকছিল বুঝি? কে জানে, তাদের আবার ডাক্তার ডাকার কি দরকার মশাই? তারা কি চিকিৎসার কিছু বোঝে? মনে তো হয় না। হয়তো তার বিরাট ব্যাগ দেখে ভয় খেয়েই ডাকাডাকি লাগিয়েছিল তারা। কিন্তু হাসেদের সেই ডাক শুনেই না গেট থেকেই ডাক্তারবাবু বিদায় নিলেন। বাড়ির ভেতর এলেনই না, রেগে টং হয়ে চলে গেলেন একেবারে। বলেন কি? শুনে আমি অবাক হই। হ্যাঁ মশাই, তারপর আরো কতবার তাকে কল দেওয়া হয়েছে, মোটা ফিয়ের লোভ দেখিয়েছি, কিন্তু এই বাড়ির ছায়া মারাতেও তিনি নারাজ। আশ্চর্য তো! কিন্তু এ পাড়ায় ভালো ডাক্তার বললে তো উনি, রাম ডাক্তার ছাড়া আর তো কেউ নেই এখানে আর। দেখুন, যদি বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে আপনি আনতে পারেন তাকে। হর্ষবর্ধন আমায় অনুনয় করেন। দেখি চেষ্টা চরিত্র করে, বলে আমি রাম ডাক্তারের উদ্দেশ্যে রওনা হই। সত্যি এক একটা ডাক্তার এমন অবুঝ হয়, এই রাম ডাক্তারের কথাই ধরা যাক না। সেবারে পড়ে গিয়ে বিনির একটু ঝরে যেতেই বাড়িতে এসে দেখবার জন্য তাকে ডাকতে গেছি। কিন্তু যেই না বলেছি, ডাক্তারবাবু পড়ে গিয়ে ছড়ে গেছে, যদি একটু এসে দয়া করে। ছড়ে গেছে? রক্ত পড়ছে? তাই রক্তপাত তো হয়েছেই। সর্বনাশ! এই কলকাতা শহরে পড়ে গিয়ে ছড়ে যাওয়া, রক্তপাত হওয়া ভারী ভয়ঙ্কর কথা। দেখি তো, বলেই তিনি তার ডাক্তারির ব্যাগের ভিতর থেকে থার্মোমিটারটা বার করে আমার মুখের মধ্যে গুঁজে দিলেন। নিন, এবার শুয়ে পড়ুন তো চট করে, বলে আমার একটি কথাও আর কইতে না দিয়ে ঘাড় ধরে শুয়ে দিলেন তার টেবিলের ওপর। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন চট করে, আর একটাও কথা না। মুখগহ্বরে থার্মোমিটার নিয়ে কথা বলবো, তার আর উপায় কি? প্রতিবাদ করার যাই পেলাম না। আর তিনি সেই ফাঁকে পেল্লায় একটা সিরিঞ্জ নিয়ে একখানা ইঞ্জেকশন ঢুকে দিলেন আমার। বাস, আর কোনো ভয় নেই, অ্যান্টি টিটানাস ইঞ্জেকশন দিয়ে দিলাম। ধনুষ টঙ্কারের ভয় রইল না আর। বলে আমার মুখের থেকে থার্মোমিটারটা বার করলেন, পড়ে দেখে বললেন, না, জ্বর তো হয়নি, না, ভয় নেই আর কোনো, বেঁচে গেলেন এ যাত্রায়। মুখ খোলা পেতে তখন আমি বলবার ফুরসত পেলাম, ডাক্তারবাবু, আমার তো কিছু হয়নি, আমি পড়ে যাইনি, ছড়েও যায়নি আমার, আমার বোন বিনি পড়ে গিয়ে ছড়ে গেছে। কথাটা আপনি না বুঝেই। ও তাই নাকি? তা বলতে হয় তো আগে। যাক, যা হওয়ার হয়ে গেছে, চলুন তাকেও একটা ইঞ্জেকশন দিয়ে আসি তাহলে। ছড়ে যাওয়ার পর ডেটল দেওয়া হয়েছিল? ডেটল কি আইডিন? আগে হ্যাঁ। তবে তো হয়েছে, প্রথম চলুন ইঞ্জেকশনটা দিয়ে আসি গে, সাবধানের তো আর মান নেই। বলে কথায় বিবেচনা করে বিনির ইঞ্জেকশনের বিনিময়ে তিনি আর কিছুই নিলেন না। আমারটার দাম দিতে হলো অবশ্যই, প্লাস তার কলের দরুন ভিজিট। সেই অবুঝ রাম ডাক্তারের কাছে যেতে হচ্ছে আমার কাছে। বেশ ভয়ে ভয়েই আমি এগোই। বুঝিয়ে সুঝিয়ে পারতে হবে কথাটা, বেশ বুঝিয়ে সুঝিয়ে। যা অবুঝ ডাক্তার বাবা! চেম্বারে ঢুকে দূর থেকে তাকে নমস্কার জানাই। ডাক্তারবাবু, আপনাকে কল দিতে এসেছি, কিন্তু আমার নিজের জন্য নয়, আমার কোনো অসুখ করেনি, কিচ্ছু হয়নি আমার, পড়ে যায়নি, ছড়ে যায়নি, আমাকে আবার ধরে ফুরে তুড়ে ফুড়ে উঠে দেবেন না সেই সেবারের মতো, বলে হর্ষবর্ধন বাবুর কথাটা পারলাম। শুনেই না তিনি আমাকে তেড়ে এসে ফুরে না দিলেও এমন তেড়ে ফুরে উঠলেন যে আর বলবার নয়। না, ওদের বাড়ি আমি যাব না, প্রাণ থাকতে না, এ জন্মেও না, ওরা ভারী অভদ্র। হর্ষবর্ধন বাবু অভদ্র? এমন কথা বলবেন না, ওর শত্রুতেও এমন কথা বলে না, বলতে পারেই না। অভদ্র না তো কি? বাড়িতে ডেকে নিয়ে অপমান করাটা কি ভদ্রতা? আপনাকে বাড়িতে ডেকে এনে অপমান করেছেন উনি? বিশ্বাস হয় না মশাই, আপনি ভুল বুঝেছেন। আপনি যা বলতে গিয়ে অবুঝ কথাটা আমি চেপে যাই একেবারে। উনি নিজে না করলেও ওর পোষ্য হাঁসদের দিয়ে করিয়েছেন, সেটা একই কথা হলো। হাঁসদের দিয়ে অপমান? আমার বিশ্বাস হয় না। হ্যাঁ মশাই, মিথ্যে বলছি আপনাকে। আমাকে দেখেই না তার সেই পাজি হাঁসগুলো এমন গালাগাল শুরু করলো যে কহতব্য নয়। হাঁসেরা গালাগাল দিল আপনাকে?
আরে মশাই, হাঁসকেই তো লোকে গাল দেয়। আমার বোন পুতুল এমন চমৎকার ডাক রোস্ট রাঁধে যে কি বলবো, গালে দিলে হাতে স্বর্গ পাই। সে যাই বলুন, হর্ষবর্ধন বাবুর হাঁসগুলো তেমন উপাদেয় নয়, বিলকুল বিষতুল্য। আমাকে দেখেই না তারা কোয়াক কোয়াক করে এমন গাল পাড়তে শুরু করলো যে বলতে বলতে তিনি রাঙা হয়ে উঠলেন। কেন, আমি কি কোয়াক? আমি কি হাতুড়ে ডাক্তার? লোকে বললেই হলো। ও এই কথা, আমি ওকে আশ্বাস দিই। আরে না মশাই না, হাঁসগুলো আপনার কোনো গুপ্ত কথা ফাঁস করেনি, এমনি ওরা হাঁসফাঁস করছিল। হর্ষবর্ধন বাবুর ওগুলো বিলিতি হাঁস কিনা, তাই ওরা ওইরকম ইংরেজি ভাষায় কথা বলে। ইংরেজিতে কোয়াক বলতে যা বোঝায় তা ঠিক ওর অর্থ নয়। বাঙালি হাঁস বলে ওর কথাটা মানে হতো। মানে বঙ্গভাষার অনুবাদ করতে হবে প্যাঁক প্যাঁক। প্যাঁক প্যাঁক, ঠিক বলছেন, তাহলে আর কোনো কথা নেই, চলুন তবে। বলে তিনি রাজি হলেন যেতে। দাঁড়ান, আমার ব্যাগটা গুছিয়ে নিই আগে। এই ব্যাগ নিয়েই হয়েছে আমার যত হাঙ্গামা। এটাকে আগে বাগে নি। এক এক সময় এমন মুশকিলে পড়তে হয় মশাই। ব্যাগাড়ম্বর বেশি না করে আমি বলতে চাই। বাধা দিয়ে তিনি চেঁচিয়ে ওঠেন, ব্যাগাড়ম্বর? বৃথা ব্যাগাড়ম্বর করছি আমি? না না না, সে কথা না। ছিলাম যে, কি বলছিলেন? বলছিলাম একটু ব্যগ্র হবেন দয়া করে। রগ্নির অবস্থা ভারী কাহিল ছিল কিনা? ব্যগ্রই তো হচ্ছি। ব্যাগ না হলে কি করে ব্যগ্র হই? এই ব্যাগের মধ্যেই তো আমার থার্মোমিটার, স্টেথিস্কোপ, রক্তচাপ মাপার যন্ত্র, ওষুধপত্তর যাবতীয় কিছু। বলে সব কিছু গুছিয়ে নিয়ে সব্যাগ হয়ে তিনি সবেগে আমার সাথে বেরিয়ে পড়লেন। কিন্তু এক কদম না যেতেই তিনি থমকে দাঁড়ালেন একদম। পথের ধারে দাঁড়িয়ে পড়ে বকতে লাগলেন আমায়। না, আমি যাব না। আমি প্রতিজ্ঞা করেছি যে আপনার ওই কোয়াক কোয়াকি হোক আর প্যাঁক প্যাঁকি হোক, ও হাঁসেরা থাকতে ও বাড়িতে আমি পা দেব না। প্রতিজ্ঞা করেছিলাম। আমার শপথ আমি ভাঙতে পারবো না। মাফ করবেন আমাকে। বলে তিনি বেঁকে দাঁড়ালেন, এবং আর দাঁড়ালেন না। তারপরে আর না এঁকে বেঁকে সোজা তিনি এগুলেন নিজের বাড়ির দিকে। রাম ডাক্তার এমন অবুঝ, সত্যি অগত্যা কি আর করা। সব গিয়ে খোলসা করে বললাম হর্ষবর্ধনকে। বললাম, বউকে যদি বাঁচাতে চাস তো বিদায় করে দে আপনার হাঁসেদের। শুনে হর্ষবর্ধন খানিকক্ষণ গুম করে কি যেন ভাবলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, কাতব কান্তা কস্তে পুত্র, দারাপুত্র পরিবার, তুমি কার, কে তোমার? এ কে কার? হাঁস কি আমার? হাঁসের কি আমি? হাঁস নিয়ে কি আমি ধুয়ে খাবো? যাকে হাঁস, রাখে রাম মারে কে, রাখে রাম রাখে কে, কার হাঁস কে পোষে? বলতে বলতে তিনি যেন পরমহংসের পরিহাস হয়ে উঠলেন। টাকা মাটি, মাটি টাকা, যাকে হাঁস, যেতে দাও। বিস্তর টাকায় কেনা হাঁসগুলো, বরং টাকা মাটি হলো এই যা। বলে খানিকক্ষণ মাথায় হাত দিয়ে কি যেন একটা ভাবলেন। তারপর কোকিয়ে উঠলেন আবার, না, বউকে আমি হাসপাতালে পাঠাতে পারবো না, তার চেয়ে হাঁসগুলোই বরং রসাতলে যাক। তারপর গিয়ে তিনি পোল্ট্রির আঙুল খুলে দিয়ে খেদিয়ে দিলেন হাঁসেদের। পাড়ার ছেলেদের সমবেত উল্লাসের মধ্যেই তারা ধেই ধেই করে নাচতে নাচতে চলে গেল। হংস বিদায়ের খবরটা চেম্বারে গিয়ে জানাতে তারপরে ব্যাগ হাতে ব্যগ্র হয়ে বেরোলেন আমাদের রাম ডাক্তার। এলেন রাম ডাক্তার। আসতেই হর্ষবর্ধন তার হাতে ভিজিট হিসেবে কর করে দুখানা ১০০ টাকার নোট ধরে দিয়ে তাকে নিয়ে গৃহিণীর ঘরে গেলেন। আমরাও গেলাম সাথে সাথে। কি কষ্ট হচ্ছে আপনার বলুন তো? রোগিণীর শয্যা পার্শ্বে দাঁড়িয়ে শুধালেন রাম ডাক্তার। মাথা টনটন করছে, আর দাঁতও বনবন করছে, আর গাটা শিরশির করছে, তারপর পেট কামড়াচ্ছে আবার, জানালেন গিন্নি। বটে, বলে রাম ডাক্তার মুখ ভার করে কি যেন ভাবলেন খানিক। তারপর হর্ষবর্ধনকে টেনে নিয়ে বাইরে এলেন। কেস খুব কঠিন মনে হচ্ছে আমার, গম্ভীর মুখ করে বললেন রাম ডাক্তার। বউ আমার বাঁচবে তো? না না, ভয়ের কোনো কারণ নেই। এক্ষেত্রে তেমন মারাত্মক কিছু ঘটনার আশঙ্কা করিনি। তবে এইসব রোগী সাধারণত ১০ জন রোগীর ৯ জনই মারা যায়, একজন মাত্র বেঁচে থাকে। তাহলে?
হর্ষবর্ধনের আতঙ্ক এরপর বেড়ে আরো যেন 10 গুণ হয়ে গেল। বলেন কি মশাই, তবে তো বৌদির বাঁচানোর কোনো আশাই নেই। গোবরা কাঁদো কাঁদো হয়ে বলে কাঁদতে থাকে। ইনি বাঁচাবেন, ভরসা দেন ডাক্তারবাবু। এর আগে এই রোগে 9 জন আমার হাতে মারা গেছে, ইনিই 10ম। একে মারে কে? যাক, আপনারা আমার রোগীকে দেখতে দিন তো, দয়া করে। এবার ভালো করে পরীক্ষা করে দেখি আগে। বাইরে গিয়ে অপেক্ষা করুন আপনারা, রোগীর ঘরে আসবেন না যেন এখন, বলে আমাদের ভাগিয়ে দিয়ে তিনি ভিতরে বসলেন। আমরা 3 জন পাশের ঘরে এসে বসলাম। হর্ষবর্ধনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, আর গোবরার মুখ শুকিয়ে হয়েছে ঠিক নারকোলের ছোবড়ার মতোই। মাথা টনটন, দাঁত কনকন, পেট চঞ্চল, সঠিক তো বটেই। আমি বলি, আবহাওয়ার গুমোটটা কাটাবার জন্যই একটা কথা বলি আমি। মোটের ওপর, সেই ঘুমুটের ওপর এর একটা হলেই রক্ষে নেই একসঙ্গে 3-3টে। ব্যামোটা বৌদির শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছে দাদা, গোবরা মন্তব্য করে। সারা গা শিরশির করছে। বলল না বৌদি, শিরোপীড়ায় হয়েছে তো আমিও একটু ডাক্তারি বুদ্ধি ফলাই। মাথা টনটন করছে বললাম না। রাম ডাক্তার দরজার ঘোড়ায় এসে দাঁড়ালেন। টাকা দিতে পারেন একটা আমায়, নিলেন একটা ছেনি। হর্ষবর্ধন একটা উকো এনে দিলেন, ছেনিও। উকো দিয়ে কি করবে দাদা? বৌদির মাথায় উকুন হয়েছে নাকি? গোবরা শুধায়। উকো ঘষে ঘষে উকুনগুলো মারবে বলে বোধ হচ্ছে। হতে পারে, আমার সায় তার কথায়। তারই হয়তো মাথায় কামড়াচ্ছে, সেই জন্যই এই শিরোপীড়াটা হয়েছে বোধহয়। হর্ষবর্ধন চুপ করে বসে রইলেন মাথায় হাত দিয়ে। কিংবা দাঁতের জন্যও লাগাতে পারে উকো, আমার পুনরুক্তি। দাঁতে কেরিজ হয়ে থাকলে তাতেও দাঁতের যন্ত্রণা হয়, উকো দিয়ে ঘষেই সেই কেরিজ তুলবেন হয়তো উনি। দাঁত নেহাত ফেলনা জিনিস না মশাই, দাঁত ফেলবার পর তবেই দাঁতের মর্যাদা বুঝতে পারা যায়। খারাপ দাঁত থেকে হাজার ব্যাধি আসে, মাথা ব্যথা, পেট ব্যথা, বুকের ব্যামো, হজমের গোলমাল, এমনকি বাতের ব্যথাও। রাম ডাক্তার আবার এসে উকি মারলেন দরজায়। হাতুড়ি কিংবা বাটালি জাতীয় কিছু আছে আপনাদের কাছে? হর্ষবর্ধন হাতুড়ি এনে ডাক্তারের হাতে তুলে দেন। হাতুড়ি নিয়ে কি করবে দাদা? আতকে ওঠে গোবরা। দাঁতের গোড়ায় ঠুকবে নাকি? দাঁতের ব্যথা সারাতে সারাতেই দাঁতগুলো সব তুলে না ফেলে বৌদি? কি জানি ভাই, দীর্ঘশ্বাস ফেলে দাদা। লোকে ডাক্তারকে কেন হাতুড়ে বলে থাকে কে জানে। তার মানে তো পাওয়া যাচ্ছে হাতে হাতেই। গোবরা হাতুড়ির সঙ্গে হাতুড়ের একটা যোগসূত্র স্থাপন করতে চায়। হাতু না হয়ে মাথাতেও পেটাতে পারে হাতুড়ি। বাধা দিয়ে আমি বলি, শক ট্রিটমেন্ট বলে একটা জিনিস আছে তো। দাদার শখ যেমন আপনার অমন। হাতুড়ি লেখা পরামর্শ শুনে হাতুড়ি ডাক্তার এনে নিজের শখ মেটান উনি এবার। গোবরা আমার কথার ওপর কথা কয়। বৌদির মুখের হাসি আর দেখতে হচ্ছে না দাদাকে, এ জন্মে নয়। হায় হায়, এই ফোকলা বৌদি ছিল আমার বরাতে, শেষটায় কি করবে তার? হায় হায় করতে থাকে। মাথায় হাতুড়ি ঠুকলে শিরোপীড়া সারে বলে শুনেছি, তবু আমি ভরসা দিয়ে বলতে চাই, মাথা না থাকলে তো মাথা ব্যথাই থাকে না মশাই। হর্ষবর্ধন বলেন, শক ট্রিটমেন্ট মানে হচ্ছে হঠাৎ একটা ঘা মেরে শক দিয়ে সঙ্গে সঙ্গে সরে নেওয়া। শক রোগ জাতা নাকি, তাতেই সেরে যায়। আমার বক্তব্য রাখি, রাম ডাক্তারের কোনো কসুর নেই মশাই, যথাসাধ্য চেষ্টা করছে বেচারা। তা যদি হয়তো আমার কিছু বলার নেই। হাল ছেড়ে দেন হর্ষবর্ধন, যথাযথ করতে দিন, ডাক্তারকে বাধা দেবেন না। ডাক্তার, আমার কথাটা শেষে পুনশ্চ যোগ করি, একটা করাত দিতে পারেন আমায়? ছোটখাটো হলেও চলবে। দরজার সামনে আবার রাম ডাক্তারের আবির্ভাব। হর্ষবর্ধন কাঠচেরাই করাতি কারখানা করাতের অভাব ছিল না, এসে দিলেন একজন। তারপরেই মাথায় হাত দিয়ে বসলেন তিনি। কি সর্বনাশ হবে কে জানে। বৌদির পেট কেটে ছেলেটাকে বার করবে বোধহয়, গোবর্ধন পরিষ্কার বলে। বৌদি কাটা পড়বে আর ছেলেটা মারা পড়বে। ডাক্তারের করাতে আমাদের করাতে এই ছিল, যা বুঝতে পারছি। বেঁচে যাবে আপনার বউ, আমি তাকে ভরসা দিই।
বড় বড় জাদুকর দেখেননি, করাত দিয়ে কেমন একটা মেয়েকে দু আধখানা করে কেটে ফেলে, তারপর সঙ্গে সঙ্গে জুড়ে দেয়। আবার দেখেননি কি, কেন আমাদের পিসি সরকারের ম্যাজিকেই তো দেখা যায়। তেমনই ভেলকি দেখাতে পারে বড় বড় ডাক্তারেরা, তারাও কেটে জোড়া দিতে পারে। কিন্তু হর্ষবর্ধন আর চুপ করতে বসে থাকতে পারে না, লাফিয়ে ওঠে। হঠাৎ আমার চোখের সামনে বউটাকে করাচ্ছে না করবে, আর আমি বসে বসে দেখব। লোকটাকে পেয়েছে কি বলে তিনি ঝড়ের বেগে ঘরের মধ্যে প্রবেশ করলেন। গোবর্ধনের সাথে সাথে যায় চক্রবর্তী, আমি তাদের পশ্চান্বিতী হই। কি পেয়েছেন আপনি? ঝাঁঝিয়ে ওঠে তিনি ডাক্তারকে। করাত দিয়ে আমার বউকে কাটবেন যে? কেটে দুটুকরো করবেন আপনি? কেন কেন? যতই কাঠের ব্যবসা করি মশাই, একটা আকাঠ হয়নি এমন যে কি হয়েছে আমার বউয়ের? করাত দিয়ে তার কিসের বউ? বাধা দেন ডাক্তারে। আমি পড়েছি আমার ব্যাগ নিয়ে, বউকে আপনার দেখলাম কোথায়? হতভাগা ব্যাগটা এক এক সময় এমন বিগড়ে যায়, হাতুড়ি পিটে ছেনি দিয়ে উকো ঘষে কিছুতেই এটাকে খুলতে পারছি না। করাত দিয়ে কাটতে লেগেছি এবার। এর মধ্যেই তো আমার যন্ত্রপাতি, ওষুধপত্র, এমনকি থার্মোমিটার পর্যন্ত। আগে এসব বার করলে তবে তো দেখবো আপনাকে, বউকে। রাজ্যের রোগী সারাই আমি কিন্তু নিজের ব্যাগ সারাতে পারি না। এই ব্যাগটাই হয়েছে আমার ব্যারাম। আশা করি গল্পটা আজকে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল নোটিফিকেশনটা অন করে রাখুন। যদি আপনাদের কোনো পছন্দের গল্প থাকে সেটাও রিকোয়েস্ট করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।